মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই কোনো অগ্রগতি। ব্যয়বহুল এলএনজি নির্ভরতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের প্রোডাকশন শেয়ারিং এর অংশ তো আমরা ফ্রি পেতাম, আমরা ওদের যে শেয়ারটা সেটা হয়তো আন্তর্জাতিক মূল্যে কিনতে হতো। অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে। গ্যাস কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ গ্রাহকেরা। যারা তৃতীয় শ্রেণী জব করি, চতুর্থ শ্রেণী জব করি, আমার মনে হয় না যে তাদের জন্য খুব একটা বেশি ভালো হবে। সাধারণ মানুষের উপরে একটা বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে। প্রস্তাবটা যেটা করছে যে এটা আরো বাড়াই দিবে, এটা বাড়ানোটা ন্যায্য হচ্ছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিত্তবানদের শিক্ষার প্রসারে অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। 4 বাঙালিকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে 31 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের 10 বছরের রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিল। জামিন আবেদনও করেছেন আইনজীবীরা। তুরাগ দখলমুক্ত করতে সাভারের আমিনবাজারে বিআইডব্লিউটি এর অভিযান। ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। ডাকসু নির্বাচন ছাত্রদল ও বাম সংগঠনগুলোর জন্য বড় ধাক্কা। চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগও পুনর্নির্বাচনের দাবিতে অনশন অব্যাহত। এবং খরচ যোগাতে না পেরে মাঝপথে ডায়ালাইসিস ছাড়ছেন অনেক কিডনি রোগী। মৃতের হার 90%। সেবার দাম কমাতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছর পার করল বাংলাদেশ, কিন্তু দীর্ঘদিনেও বিশাল সমুদ্র সীমা থেকে তেল গ্যাস উত্তোলনে নেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। বহুমাত্রিক জরিপ, মাল্টি ক্লায়েন্ট সার্ভেও ঝুলে আছে নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তহীনতায়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র থেকে জ্বালানি অনুসন্ধানে জোর দেয়া হলে ঝুঁকতে হতো না ব্যয়বহুল এলএনজি নির্ভরতার দিকে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বেশ ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করা হয়েছিল 2012 সালের 14 মার্চ মিয়ানমারের বিপক্ষে সমুদ্র জয়কে। তবে 7 বছরেও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সীমানা ঘেঁষে চলছে মিয়ানমারের তেল গ্যাস উত্তোলন। অথচ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় 26 ব্লকের 22টিতেই শুরু হয়নি কোনো কার্যক্রম। বাকি 4 ব্লকের কর্মযজ্ঞ কেবল অনুসন্ধান পর্যায়ে। গভীর সমুদ্রে 15 ব্লকের মধ্যে একমাত্র মিয়ানমার লাগোয়া 12 নম্বর ব্লকে দ্বিমাত্রিক জরিপ করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কোদায়ু। আর অগভীর সমুদ্রে 11 ব্লকের মাত্র একটিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি স্যান্তোসের ত্রিমাত্রিক জরিপ। আর 2টি ব্লকে শিগগিরই অনুসন্ধান কূপ খননের কথা ভারতীয় কোম্পানি ওএনজিসির। অন্যদিকে তেল গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানিকে আকর্ষণ করতে বিশেষায়িত জরিপ মাল্টি ক্লায়েন্ট সার্ভের উদ্যোগও 5 বছর ধরে থমকে আছে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। গ্যাস সংকট আমাদের জন্য অবশ্যম্ভাবী ছিল না। আজকে হয়তো গ্যাস খাত উন্নয়নের জন্য একটা মাইল ফলক হতে পারত যদি মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা যেত। মাল্টি ক্লায়েন্ট সার্ভেটা টেন্ডার হয়ে গেছে, পারচেজ কমিটি যাওয়ার মতো অবস্থা, বাট এটাকে একটু স্থগিত রাখার জন্য বলা হয়েছে, যার জন্য আমরা এখন বসে আছি। এই বিষয়গুলোর ব্যাপারে উপর মহলে সিদ্ধান্ত দরকার আমাদের। সম্ভাবনা থাকার পরও সমুদ্র বক্ষে তেল গ্যাস অনুসন্ধানে ধীরগতির কারণেই জ্বালানি সংকট কাটাতে ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে আমদানি নির্ভরতা। আর আমদানি করা এলএনজির ব্যয় মেটাতে 1 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিতে হলো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল এলএনজি আমদানির নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প হতে পারত সাগরের গ্যাস। যথোপযুক্তভাবে অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে এবং অর্থনীতির জন্য গুরুভার করে ফেলেছে। পিএসসিতে 3টা এলিমেন্ট থাকে, যে কস্টটা থাকে সেই কস্টটা রিকভার করে, বাকিটা প্রোডাকশন শেয়ারিং হয়। আমাদের প্রোডাকশন শেয়ারিং এর অংশ তো আমরা ফ্রি পেতাম, আমরা ওদের যে শেয়ারটা সেটা হয়তো আন্তর্জাতিক মূল্যে কিনতে হতো। জাতীয় জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমদানির পরিবর্তে নিজস্ব উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নিরাপত্তার জন্য লোকাল। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
গ্যাসের নতুন মূল্য নির্ধারণে চতুর্থ ও শেষ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রস্তাব করা হয় নতুন মূল্যহার। বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির শুনানি হওয়ার কথা রয়েছে। সকাল 10:30টায় কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে বিইআরসি। কর্ণফুলী মূলত চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ করে থাকে। এলএনজি আমদানি, প্রাতিষ্ঠানিক ব্যয় এবং অবকাঠামোগত ব্যয়সহ নানাবিধ ব্যয় দেখিয়ে কোম্পানিটি মূল্য বৃদ্ধির প্রস্তাব রাখে। তারা সার কারখানায় সর্বোচ্চ 211% মূল্য বৃদ্ধির প্রস্তাব করে। তবে শুনানিতে উপস্থিত সাধারণ ভোক্তারা সামগ্রিকভাবে গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাবের সমালোচনা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যারা তৃতীয় শ্রেণী জব করি, চতুর্থ শ্রেণী জব করি, আমার মনে হয় না যে তাদের জন্য খুব একটা বেশি ভালো হবে। সাধারণ মানুষের উপরে একটা বাড়তি বোঝা চাপিয়ে দিচ্ছে। প্রস্তাবটা যেটা করছে যে এটা আরো বাড়াই দিবে, এটা বাড়ানোটা ন্যায্য হচ্ছে না। বিত্তবানদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নারী শিক্ষা বিস্তার ও মানব সেবায় কুমুদিনী ট্রাস্টের সার্বিক কার্যক্রমে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 1971 সালে পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর হিসাবে পরিচিত রণদা প্রসাদ সাহা ও তার সন্তান। আর ফিরে আসেননি তারা, তবে রেখে গেছেন মানব সেবার দৃষ্টান্ত। রণদা প্রসাদ সাহার স্মরণে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তার প্রধানমন্ত্রীর উপস্থিতি। ভারতেশ্বরী হোমসের খুদে শিক্ষার্থীরা বর্ণিল ডিসপ্লের মাধ্যমে স্বাগত জানান সরকার প্রধানকে। পরে বিশেষ অবদানের জন্য 4 সেরা বাঙালির হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে শেখ রেহানা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পক্ষে এ পদক গ্রহণ করেন খিলখিল কাজী। এর প্রতি সবসময় আমাদের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও এর কার্যক্রমের উপর আলোকপাত করেন শেখ হাসিনা। বলেন, নারী শিক্ষা ও মানবতার সেবায় দানবীর রণদা প্রসাদের অবদান সমাজের বিত্তবানদের অনুকরণীয় হতে পারে। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের উপর যে গণহত্যা চালিয়েছিল, আমাদের মা বন্ধুর উপর অত্যাচার করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, সেই 71 সালেই 7ই মে নারায়ণগঞ্জের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে দানবীর রণদা প্রসাদ সাহা এবং তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা তাদেরকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে তুলে নিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলে, যা পরিবার আর কখনো তাদেরকে ফিরে পায়নি। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশকে আজকে আর কেউ করুণার চোখে দেখে না, বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই গত 10 বছরের মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছি। কাজে বাংলাদেশকে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, আর এই সমাজকে গড়ে তুলতে চাই, এই দেশকে গড়ে তুলতে চাই। আমাদের আজকের শিশুরা আগামী দিনের যারা কর্ণধার হবে তাদের জন্য একটা সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ। এর আগে অনুষ্ঠান স্থল থেকে টাঙ্গাইল জেলার 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 19টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে এ মামলায় বেগম জিয়ার জামিন চেয়েছেন তার আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি জানিয়েছেন। এ মামলায় গত বছরের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন বেগম জিয়া। অন্যদিকে সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করে দুদক। দীর্ঘ শুনানি শেষে গত 30 অক্টোবর এ মামলায় বেগম জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধেই আপিল করলেন বেগম জিয়া। আমরা আদালতের প্রতি আমাদের যে অনাস্থা সেটা অ্যাপিলেট ডিভিশনে জানিয়েছিলাম। এত সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করা হয়েছে। আমরা সেই সাজা বৃদ্ধির যে করা হয়েছে তার স্টে চেয়েছি, পাশাপাশি ওনার জামিন চেয়েছি। আমার মনে করে হাইকোর্ট সব দেখে শুনে, দুপক্ষ শুনে, সাক্ষ্য সাবত বিচার বিশ্লেষণ আইন বিধি দেখে রায় দিয়েছে।
কাজেই আমরা তো অনেক বেশি চেয়েছিলাম ম্যানেজমেন্ট রুলে, হাইকোর্ট মাত্র 10 বছর দিয়েছেন, যেহেতু কোএগস্টের 10 বছর ছিল, যেহেতু এখন আমরা অ্যাপিলে গিয়েছে, আমরা সেটা কন্টেস্ট করব, আমরা পুরোপুরি প্রস্তুত। ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী। অনশনকারীদের মধ্যে 5 জন কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদে নির্বাচন করেছেন। পুনর্নির্বাচনের দাবির পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগেরও দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আবারও নির্বাচনের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন। অনশনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের 14 জন শিক্ষার্থী। এদিকে বুধবার রাত থেকে অনশন শুরু করেছেন রোকেয়া হলের 5 শিক্ষার্থী। অনশনের শিক্ষার্থীরা পুনরায় ভোট গ্রহণের দাবিতে অনড় অবস্থানে থাকার কথা জানান। এ দাবির প্রতি আবারও একাত্মতা প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তবে রোকেয়া হলের প্রভোস্ট জানিয়েছেন আন্দোলনকারীরা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অথবা অসুস্থ হয়ে ধরেন মৃত্যুর মুখে ঢোলের পর আগ পর্যন্ত। হ্যাঁ, এটা চলবে হচ্ছে আমাদের দাবি, যে দাবিগুলো আছে এই দাবিগুলো যতদিন মানবে না ততদিন চলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত যোগাযোগ করেনি। রোকেয়া হলের প্রাধ্যক্ষ ম্যাম যে অসৌজন্যমূলক আচরণ করেছেন ছাত্রীদের সাথে এবং স্বয়ং আমার সাথেও যে আচরণ করেছেন, আমার কাছেও ভিডিও রয়েছে। একজন শিক্ষক হিসেবে সেটা তার কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। তিনি আমাদেরকে হুমকি দিয়েছেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা বলেছি তিনি নৈতিকতার জায়গা থেকে তিনি তার পদে থাকতে পারেন না। অনশনকারী শিক্ষার্থীরা রোকেয়া হলের গেটটি তারা যেন সবসময় খোলা থাকে সেই ব্যবস্থা করেছে। এর মধ্য দিয়ে 5-6 জন অনশনকারীর জন্য আমরা আমাদের রোকেয়া হলের 3000 শিক্ষার্থী অনিরাপদ হয়ে গেছে। এবং তারপরও আমরা দেখি যে আন্দোলনকে উস্কানি দিয়েছে আমাদের কোটায় ভিপি হওয়া, তিনিও এই আন্দোলনে উস্কানি দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি কোনো মামলা কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে করিনি। রোকেয়া হল প্রশাসন কোনো মামলা করেনি। কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো বহিষ্কার আদেশ করা হয়নি। তাদেরকে সারা রাত বলেছে তোমরা ভেতরে চলে আসো, একবার না, দফায় দফায় দফায়। এবং তারা গ্রুপে গ্রুপে যে তাদের সাথে বসে থেকেছে। আমার যারা গেটম্যান ছিল তাদেরকে তারা আসলে এনজিও করেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মোমো, শিক্ষার্থীর যে অনশন সেটির আজকে তৃতীয় দিন, অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে যেসব শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের তৃতীয় দিন। আর আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু রোকেয়া হলের শিক্ষার্থীরা তাদের হলের সামনে অনশন কর্মসূচি পালন করছেন। তো দুটি অনশন কর্মসূচি এখনো পর্যন্ত চলছে। আমরা দেখেছিলাম যে এখন থেকে কিছুক্ষণ আগে রোকেয়া হলের সামনে যে অনশন কর্মসূচি সেখানে এসেছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। তিনি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে গেছেন। আর এখানে রাজু ভাস্কর্যের সামনে যারা অবস্থান করছেন তাদের কর্মসূচিও এখন পর্যন্ত রয়েছে। তারা বলছেন বা দুইটি অনশন কর্মসূচি থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। তবে দুটি অনশন কর্মসূচির দাবিতে কিছুটা ভিন্নতা রয়েছে। রাজু ভাস্কর্যের সামনে যারা অনশন কর্মসূচি পালন করছেন তাদের দাবি হচ্ছে ডাকসুর পুনরায় নির্বাচন, যে নির্বাচনটি হয়েছে সেটি বাতিল করা, 31 মার্চের মধ্যে পুনর্তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচন, এবং হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার। আর রোকেয়া হলের সামনে যারা অবস্থান করছেন, যারা অনশন কর্মসূচি পালন করছেন তাদের এই দাবিগুলো রয়েছে। সঙ্গে আরেকটি দাবি রয়েছে, সেটি হচ্ছে যে রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগের দাবি তারা করছেন। এবং রোকেয়া হলের সামনে শিক্ষার্থীরা বলছেন যে গতকাল রাত থেকে তারা এখানে অবস্থান করছেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা রোকেয়া হলের প্রভোস্ট এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি, কোনো সাড়া দেননি। তবে রোকেয়া হলের প্রভোস্ট সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে শিক্ষার্থীদের যারা এখানে অনশন করছেন হলের বাইরে তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি আজকে দিনভর রোকেয়া হলে তার যে প্রভোস্টের অফিস, সেই অফিসে তিনি বসেছিলেন। শিক্ষার্থীরা কেউ তার কাছে যায়নি। আমরা জানতে চেয়েছিলাম যেহেতু শিক্ষার্থীরা তার কাছে যায়নি, কিন্তু তিনি কি রোকেয়া হলের সামনে যারা অবস্থান করছেন, অনশন করছেন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিনা বা দেখা করার চেষ্টা করেছিলেন কিনা। রোকেয়া হলের প্রভোস্ট বলেছেন যে যেসব শিক্ষার্থীরা অনশন করছেন সেটি হচ্ছে হলের বাইরে, হলের গেটের বাইরে। হলের গেটের বাইরের জায়গা তার না, সে কারণে তিনি সেখানে যাননি। তবে তিনি তার জন্য অপেক্ষা করছিলেন। আর এদিকে নূর যেটি বলেছেন, নূর বলেছেন যে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং নূর বলেছেন যে যেই
নির্বাচনটি হয়তো সেটিও তিনি বাতিল চাল। তবে আমরা তাদেরকে আজকেও জানতে চেয়েছিলাম তিনি নির্বাচন বাতিল চেয়েছেন, কিন্তু তিনি শপথ নেবেন কিনা বা ডাকসুর সহসভাপতি দায়িত্ব গ্রহণ করবেন কিনা সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন গতকালকের মতো যে শিক্ষার্থীরা যে কথা বলেন, শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত দেন সেটি তিনি মেনে নেবেন। তো রাজু ভাস্কর্যের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মোমো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীদের অনশনের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এদিকে ডাকসু নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো। চ্যালেঞ্জের মুখে পড়েছে ছাত্রলীগও। ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদে তারা জিতলেও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের চেয়েও কম পেয়েছেন। বিশ্লেষকরা মনে করেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি না থাকায় আস্থা হারাচ্ছে সংগঠনগুলো। নতুন নেতৃত্ব খুঁজছেন ছাত্রছাত্রীরা। ইকরাম হোসেনের রিপোর্ট। ঘুরে ফিরে আলোচনায় ডাকসু নির্বাচন, হিসাব মেলাতে ব্যস্ত সবাই। কার পক্ষে কত ভোট পড়েছে এবং তার কারণ বিশ্লেষণও চলছে। ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো বড় ধরনের হোঁচট খেয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র 245 ভোট, জিএস 462 আর এজিএস 294। বাম জোটের লিটন নন্দী 1216 ভোট পেয়েছেন, জিএস 247 আর এজিএস 284। ছাত্রলীগ ক্যাম্পাসের সবচেয়ে সক্রিয় সংগঠন, তারাও ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে। হারিয়েছে ডাকসুর শীর্ষ পদ সহসভাপতি। ভোটের হিসাবে দেখা যায় স্বতন্ত্র প্রার্থীরা একজোট হলে বেশিরভাগ পদ হারাতে পারত ছাত্রলীগ। তবে ব্যতিক্রম এজিএস সাদ্দাম হোসাইন, তিনি পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের দ্বিগুণ ভোট। মেয়েদের হলে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগ। হারাতে হয়েছে মেয়েদের 4টি হলের শীর্ষ পদ। ছাত্রলীগ সহ সংগঠনগুলোর কেন এই হাল? তাদের অ্যাক্টিভিটিসগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকে না, মানে সবসময় রাজনৈতিক দলের হয়েই তারা কাজ করে। আমরা ক্যাম্পাসটাকে যেইভাবে দেখতে চাই, তারা অনেকে ক্ষমতায় থেকে বা ক্ষমতায় না থেকেও কোনো ধরনের কোনো ভূমিকা পালন করতে পারেনি। গত 10 বছরে দেখা গেছে যে ছাত্র সংগঠনগুলো সবসময় ছাত্রদেরকে চাপের মুখে রেখেছে। তাদের নিজেদের দলীয় এজেন্ডাগুলো কথা বলার চেষ্টা করে, সাধারণ ছাত্রীদের এঙ্গেজ করতে পারে না কখনোই। বিশ্লেষকরা মনে করেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা না বলে নিজেদের নিয়েই ব্যস্ত সংগঠনগুলো। আস্থা হারিয়ে তাই নতুন নেতৃত্বের দিকেই ঝুঁকছে ছাত্রছাত্রীরা। স্বতন্ত্র প্রার্থীর জয় বোধহয় এটাই বার্তা দিচ্ছে যে দলীয় রাজনীতি ভিত্তিক যে কর্মকাণ্ড তার প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের কোনো আস্থা নেই। জাতীয় পর্যায়ে রাজনীতিতে যা হয়েছে আর কি, সেই ব্যাপারটারই প্রতিফলন ঘটেছে। 28 বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচন রাজনীতিতে খুলে দিয়েছে নতুন দ্বার। যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে বেশিরভাগ ছাত্র সংগঠনে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে উৎসবমুখর পরিবেশে দেশের স্কুলগুলোতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের ভোট গ্রহণ, খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ঢাকার আশেপাশের নদী দখলমুক্ত করার তৎপরতার 18তম দিনে তুরাগ নদের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকেই তুরাগ পাড়ের বেশ কয়েকটি হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এ সময় নদীর জায়গায় রাখা অবৈধ কয়লাও নিলামের মাধ্যমে অপসারণ করা হয়। বিশাল এই সবুজ মাঠ একসময় ছিল খরস্রোতা তুরাগ নদ। বালু ও মাটি ফেলে দখল করে নিয়েছে নামি দামি হাউজিং প্রকল্প। বৃহস্পতিবার সকাল থেকে তুরাগের আমিনবাজার অংশে এমন 3টি হাউজিংয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয় হাউজিংগুলোর সীমানা পিলার ও ভরাটের কাজে ব্যবহার হওয়া ড্রেজিং পাইপ। আপনার দখলের একটা মহা উৎসব চলছে, তো আমরা আপাতত এই পর্যায়ে আমরা সীমানা প্রাচীরগুলো ভেঙে দিচ্ছি, কিন্তু আমরা এটি আমাদের যেটা করতে হবে পুরোপুরি নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হলে এটা ড্রেজিংয়ের আওতায় আনতে হবে, পুরোপুরি একটু ওয়াশ আউট করতে হবে। তবে নদীকে যারা এইভাবে দখল করলো বা এইভাবে মেরে ফেলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া আসলে উপায় নাই। এরপর অভিযান শুরু হয় আমিনবাজার সেতুর নিচের অংশে। দেখা যায় নদীর জায়গায় কয়লার ব্যবসা চলছে। বিআইডব্লিউটিএ তাৎক্ষণিকভাবে অবৈধভাবে রাখা কয়লা নিলামের ব্যবস্থা করে। তাদেরকে অনেকবার নোটিশ প্রদান করা হয়েছে, একাধিকবার মাইকিং করা হয়েছে তাদেরকে মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা মালামালগুলো সরা নাই, বরং তারা আমাদের নদীর তীরভূমি ভরাট করে এখানে কয়লা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। খনন করে শীঘ্রই নদীর জায়গা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে উচ্ছেদ অভিযান স্থলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ মোমো, আপনি জানেন যে 18তম দিনের মতো যে অভিযান
সেটি কিন্তু আজ এসে একটু ব্যতিক্রমী ঘটলো। আমরা এতদিন দেখেছি মূলত হাউজিং কোম্পানি কিংবা আবাসিক এলাকা বা বিভিন্ন ভবন অবৈধ এগুলো উচ্ছেদ চলছিল, কিন্তু এখন আসলে গাবতলীর কাছাকাছি আমিনবাজার এসে কিন্তু আজকে একটু ব্যতিক্রম আমরা দেখলাম। এবং এখানে ঠিক আমিনবাজার যে সেতুটি রয়েছে তার ঠিক নিচেই আমরা দেখছি এখানে বিশাল একটি কয়লার স্তূপ করে গড়ে তোলা হয়েছে। এখানে কয়েকশো টনের মতো কয়লা হবে এখানে আছে। তো আপনি একটু যে আমি দেখাতে চাই, তো সেই কয়লাগুলো মূলত বলা হচ্ছে বিআইডব্লিউটি দাবি করেছে যে এটি বিআইডব্লিউটির যে ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ের জায়গা দখল করে কয়লা স্তূপগুলো করা হয়েছে বা ডাম্পিং বলা হয়, এটি করা হয়েছে। তো সেই কয়লাগুলিকে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে কিছুক্ষণ আগে এখানে একটি যেটি বলা হয় এখানে নিলামের ডাক তোলা হয়েছিল এবং নিলামে এখানে আমরা দেখেছি 7 থেকে 8 জন অংশগ্রহণ করেছে। তো সব অংশগ্রহণ শেষে এখানে তাৎক্ষণিকভাবে এই সব কয়লা 25 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে দেলোয়ার হোসেন নামে একজন ব্যবসায়ী রয়েছেন, তিনি এই সব কয়লা বিআইডব্লিউটি নিলামের মাধ্যমে 25 লক্ষ টাকায় কিনে নিয়েছেন এবং তাকে বলা হয়েছে আগামী 15 দিনের মধ্যে এই সমস্ত কয়লা এখান থেকে তার নিজ খরচে নিয়ে সরিয়ে নিতে হবে। যদি 15 দিনের মধ্যে এই কয়লা সরিয়ে না নেয় তাহলে সেটি কিন্তু তার নিলাম বাতিল হয়ে যাবে, তখন আবার পুনরায় নিলাম দেওয়া হবে। তো এখনো দেখছেন এটি নিয়ে আসলে এখানে বেশ আলাপ আলোচনা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যাদের কোম্পানি এই কয়লার ব্যবসা রাজ কোম্পানি নামে, তার যিনি চেয়ারম্যান তিনি এখানে এসেছেন। তবে তিনি এসে যে দাবিটি করেছেন যে তা বিআইডব্লিউটির যে অভিযোগ যে তারা বলেছে তার লাইসেন্স নাই এই কোম্পানিটির, কিংবা তিনি ওয়াকওয়ের জায়গা দখল করে তিনি ব্যবসা করছেন, তিনি সে বিষয়টি বলেছেন যে তার সব ধরনের কাগজপত্র রয়েছে এবং এখানে তাকে আগে থেকে নোটিশ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে যেহেতু এখানে একটি বিআইডব্লিউটি ওয়াকওয়ে করে দিয়েছে এবং এর পাশে সীমানা রয়েছে, তো তিনি বলেছেন যে আসলে কোন জায়গা বিআইডব্লিউটির সীমানা পিলারের কতটুকু জায়গা পরে ব্যবসা করতে পারবেন সে বিষয়টি তিনি ঠিকমতো জানেন না। কিন্তু আইনে কিন্তু স্পষ্ট রয়েছে বিআইডব্লিউটির যে নদীর সীমানা তার 150 ফুটের মধ্যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য স্থাপনা পাকা কাঁচা কোনো কিছুই করা যাবে না, যদি করে তা বিআইডব্লিউটির অনুমোদন নিয়ে করতে হবে। তো তেমনটি কিন্তু তিনি করেননি বলে তার এই পুরো কয়লাগুলো বাজেয়াপ্ত করে নিলামে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই বিষয়টি চলছে এবং এখানে কিন্তু গাবতলীতে দেখছেন যে ব্রিজের ওপাশে কিন্তু অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে যেগুলো বিআইডব্লিউটি ধারাবাহিকভাবে উচ্ছেদ করবেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি উচ্ছেদের সবশেষ খবর। মোমো, রাজধানীর আমিনবাজার থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে চলবে। খরচ মেটাতে না পেরে মাঝপথে ডায়ালাইসিস ছাড়তে হচ্ছে কিডনি রোগীদের, ফলে মৃত্যুর হার দাঁড়িয়েছে 90 ভাগে। হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টি ও সীমিত লাভে সেবা দিতে বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। আমিনুর রহমানের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। জমি, দোকান ও সবশেষ স্বর্ণালংকার বিক্রি করে কেবল মৃত্যুকে পাহারা দিয়ে যাচ্ছেন ফরিদা বেগম। দীর্ঘদিন ডায়ালাইসিসের খরচ ও বেসরকারি হাসপাতালের আইসিইউ বাণিজ্যের খপ্পরে পড়ে শেষ হয়েছে 50 লাখের বেশি টাকা। স্বামীর কাঁধে ক্রমাগত ঋণের বোঝা বাড়তে থাকায় আশঙ্কা এখন ফরিদার মনেও। সবসময় তো টাকা পয়সা থাকে না, ওর কাছে ধার নিতে হয়, জমি জমা বিক্রি করা লাগছে, তাও টাকা কোলায় নেই। সরকারি হাসপাতালেই সপ্তাহে ডায়ালাইসিস ও আনুষঙ্গিক ব্যয় অন্তত 10,000 টাকা। হাসপাতাল ভেদে বেসরকারিতে এই ব্যয় 30 থেকে 40,000 টাকা পর্যন্ত। বেসরকারি সেবা কেন্দ্রগুলো প্রকৃত খরচের কয়েক গুণ মুনাফা করায় পথে নামতে বাধ্য হচ্ছে লাখো পরিবার। আমার বোন গার্মেন্টসে চাকরি করে, চিকিৎসার টাকা দেওয়ার অনেক কষ্ট হয়। সর্বনিম্ন 40,000 টাকার নিচে কোনোদিন একটা ডায়ালিসিসের রোগী সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে পারে না। স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি বন্ধ করতে পারলে মফস্বল পর্যায়েও ডায়ালিসিস সেবা দেওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারি সহযোগিতায় উন্নত দেশগুলোর ন্যায় ব্যাপকভাবে হোম ডায়ালাইসিসের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। যদি আমরা পেটে একটা নল লাগিয়ে দেই, তাকে যদি একটু প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় তাহলে বাড়িতে বসে বসে তারা করতে পারবে। খরচ প্রতিদিন 3 ব্যাগ করে পানি বদলাতে হয়। এই পানিটা যদি সরকার থেকে কোনোভাবে ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু 90 ভাগ যারা চিকিৎসা পাচ্ছে না তাদের কিন্তু বেশিরভাগই তাদের এই চিকিৎসার আওতায় আনা যেতে পারে। আমরা হিসাব করে দেখেছি যে একটা পরিপূর্ণ ডায়ালিসিস যদি নন প্রফিট হিসাবে করা যায় তাহলে 2300 টাকা মাত্র খরচ করতে হয়। পরবর্তী পরে যদি 1560 টাকা করে টুয়াইস উইকলি ডায়ালিসিস করি তাহলে সেখানে মাত্র 1 লাখ টাকা খরচ হয় বছরে, কিন্তু প্রফিটেবল সেন্টার নেয় 5 থেকে 6 লক্ষ টাকা। যদি সদিচ্ছা থাকে মানুষকে সেবা দেওয়ার, প্রাইভেট হসপিটালগুলোর
ডায়ালাইসিসের সেবার মান বাড়িয়ে এবং তাদের এই কস্ট যেটা এটা কমিয়ে আনা উচিত। ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের মাত্র 20 ভাগ চিকিৎসা নিতে পারেন। এদের মধ্যে আবার 60 থেকে 80 ভাগ অর্থের অভাবে মাঝপথে ডায়ালাইসিস বন্ধ করতে বাধ্য হন। তাই সরকারের সহযোগিতার পাশাপাশি বেসরকারি হাসপাতালের ডায়ালাইসিস ব্যয় নাগালের মধ্যে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নেপালে আজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ মিশন। ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যয় ছোটন শিষ্যদের। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন 2019-এ অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তাদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ সঞ্চার করতে 2015 সাল থেকে স্কুল পর্যায়ে এই নির্বাচন করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্কুল পর্যায়ে এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করবে, বাড়াবে বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ, প্রত্যাশা শিক্ষকদের। স্কুলের আঙিনায় রঙিন কাগজে নানা প্রতিশ্রুতি, কোনো পোস্টারে আছে প্রার্থীর ছবিও। প্রতি শ্রেণী থেকে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হবে একজন, আর 5 শ্রেণীতে নির্বাচিত 5 জনের মধ্য থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 3 জন নির্বাচিত হবে স্টুডেন্টস ক্যাবিনেটের সদস্য হিসেবে। এই সদস্যরা মনোনীত করবে একজন প্রধান প্রতিনিধি। ভোট গ্রহণ অনুষ্ঠানে স্কুলের উন্নয়নমূলক নানা কাজের প্রতিশ্রুতি প্রার্থীদের কণ্ঠে। প্রার্থী হিসেবে দাঁড়ানোটা আমার কাছে অনেক সম্মানের মনে হয়। উন্নয়নমূলক কাজে যেন অংশগ্রহণ করতে পারি। লাইব্রেরিটা, ওখানে কোন টাইপের বই দেওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের সহপাঠীরা নতুন করে কিছু শিখতে পারবে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। এ সময় খুদে ভোটারদের কণ্ঠে ছিল ভোট দিতে পারার আনন্দ। আমি আমার পছন্দের আপুকে ভোট দিব। কেন? কারণ সে খুব ভালো। এতদিন তো জানতাম 18 বছর বয়সে ইলেকশনে ভোট দিতে হয়, এখন দেখা যাচ্ছে যে স্কুলেই ভোট দেওয়া যাচ্ছে 11 বছর বয়স। ইচ্ছা মতো 5টা ফার্স্টে ভোট দিব, তারপর 3টা যে কোনো কাউকে ভোট দিতে রাজি আছি। আমরা সবসময় ভেবেছি যে যোগ্য প্রার্থীদের নির্বাচন করব এবং সেই অনুযায়ী নির্বাচন করেছি। নির্বাচনী তথ্য দিয়ে সহায়তা করার জন্য ছিল তথ্য বুথ, সেখানেও দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভূমিকায় সন্তুষ্ট শিক্ষকরা। আমাদের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মধ্যে যে ভোটার আছেন তাদের নাম এবং শ্রেণী শাখা জিজ্ঞেস করে তাদেরকে তাদের ভোটার নাম্বার দেওয়ার মাধ্যমে সাহায্য করছি। অনেকে আসছে এখান থেকে তথ্য জানার জন্য, আমরা শ্রেণী বাই শ্রেণী আমার ভোট নাম্বারটা বলে দিচ্ছি। তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ, বিদ্যালয়ের প্রতি তাদের যে দায়িত্ববোধ, পাশাপাশি জাতির প্রতি তাদের দায়িত্ববোধ, সেটার জন্য যে অনুশীলন, সে অনুশীলন এই ক্যাবিনেটের মাধ্যমে হয়ে থাকে। আছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, নির্বাচনের সব আয়োজন, এমনকি ভোট কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন। দেশের শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সঞ্চারে 23,000 শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা থেকে অপহরণের 1 মাস 11 দিন পর এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় 4 জন অপহরণকারীকেও আটক করা হয়েছে। গতকাল চট্টগ্রামের হালি শহর থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব 11-এর ভারপ্রাপ্ত কমান্ডার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, অপহরণকারী চক্রের মিন্টু জেসমিন জানুয়ারি মাসে কুমিল্লার লাকসামের একটি বাসা ভাড়া নেয়। পাশের বাড়ির 8ম শ্রেণীর ওই কিশোরীর সঙ্গে জেসমিনের সুসম্পর্ক গড়ে ওঠে। গত 5 ফেব্রুয়ারি স্কুল ছাত্রীকে অচেতন করে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মোবাইল ফোনে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন অপহৃতের মা। এই চক্রটি বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে কিশোরীদের অপহরণের পর চট্টগ্রামে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতো বলে জানিয়েছে র্যাব। এই চক্রের প্রধান 4 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এরা ওইখানে একটা বাসা ভাড়া নিয়ে সেই বাসায় তাদের অনেক মেয়ে আটকিয়ে রাখতো। 5-7 বছর যাবৎ বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে জোরপূর্বক অপহরণ করে এনে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করায়। এই চক্রের কয়েকটি আস্তানা চট্টগ্রামে আছে, বাকিগুলোতে আমরা অভিযান করব এবং এই চক্রের আরও কয়েকজনকে ধরতে বাকি আছে, তাদেরকে আমরা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। স্টার জলসা, জি বাংলার মতো বিদেশি টিভি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জারি করা এক তথ্য বিবরণীতে বলা হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর ধারা 19 এবং 13 উপধারা অনুসারে
বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও ডাউন লিঙ্ক পূর্বক বেশ কিছু চ্যানেলে তা প্রচারিত হচ্ছে। অবিলম্বে এটা বন্ধ না করা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে শাস্তির ব্যবস্থা ও ডিস্ট্রিবিউশন অনুমোদন বাতিল করা হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সার্বিক মান কতটুকু উন্নত হয়েছে তা নিরীক্ষা করতে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা FAA এর 2 সদস্যের প্রতিনিধি দল। এই অডিটে উত্তীর্ণ হলে নিউ ইয়র্কে ফ্লাইট চালু করতে পারবে বাংলাদেশ বিমান। এর আগে গেল বছর ফেব্রুয়ারিতে প্রথম অডিটে বেবিচকের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছিল FAA। বেসামরিক বিমান পরিবহন সচিব জানিয়েছেন, অডিটে ইতিবাচক ফলাফল আসবে। বেবিচক ক্যাটাগরি 1 না হওয়ায় বর্তমানে ড্রিম লাইনার উড়োজাহাজ থাকলেও নিউ ইয়র্কে ফ্লাইট চালু করতে পারছে না বাংলাদেশ বিমান। ক্যাটাগরি 1 না হলে কোনো দেশের বিমান যুক্তরাষ্ট্রের আকাশে চলাচলের অনুমতি পায় না। বিশ্বের সব দেশে বোয়িং 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। মার্কিন এই বিমান প্রস্তুতকারী সংস্থা জানায় 371টি ম্যাক্স এয়ারক্রাফটের চলাচল স্থগিত করা হয়েছে। 5 মাসের ব্যবধানে এই মডেলের 2টি বিমান বিধ্বস্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বোয়িং 737 চালনার জন্য পর্যাপ্ত নিরাপদ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রতি বছর 25শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্য সরকার বাংলাদেশি অভিবাসী দিবস পালন করবে। নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে নামে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কের সিনেটররা বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছেন। সরকারিভাবে দিবস পালনের ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আসানুজ্জামান সাকি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরছেন প্রবাসে। তেমনি অভিবাসীদের নানা অধিকার আদায়েও তারা সচেষ্ট। নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা কয়েক বছর ধরেই 25শে সেপ্টেম্বর দিনটিকে বাংলাদেশি অভিবাসী দিবস হিসেবে ঘোষণার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। অবশেষে সিনেটর টোবি অ্যান্টাভেস্কি সিনেটে বিলটি উত্থাপন করলে তাকে সরাসরি সমর্থন জানান আরও 62 জন আইন প্রণেতা। পরে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। বাংলাদেশ ইমিগ্রেশন ডে বিলটি পাশ হয়েছে, এই খবর পেয়ে আমরা আনন্দিত। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবার যে একটি ঘটনা তৈরি হয়েছে, এটি সারা বিশ্বের বাঙালিদের কাছে আনন্দের এবং গৌরবের। সিনেট রেজুলেশনে উল্লেখ করা হয়েছে যে 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন। এই জন্য দিনটি বাংলাদেশি অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন থাকবে, 25শে সেপ্টেম্বরকে যদি অনাবাসী দিবস হিসেবে পালন করতে পারে বা বাংলাদেশের ইমিগ্রেশন ডে হিসেবে পালন করতে পারে, সেটি আমাদের জন্য একটা বড় গৌরবের ব্যাপার হবে বলে আমার বিশ্বাস। মঙ্গলবার বিলটি গভর্নর এন্ড্রু কুমুর কাছে পাঠানো হয়েছে। গভর্নর বিলটিতে স্বাক্ষর করলে তা স্টেট ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এর সুফল তখনই পাওয়া যাবে যখন কমিউনিটি আরো বেশি ঐক্যবদ্ধ হবে এবং মূলধারার রাজনীতির সঙ্গে আরো বেশি করে সম্পৃক্ত থাকবে। এমনটাই মনে করছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জানাবো নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। বিকেলে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ মিশন। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:15টায়। এই ম্যাচে জিতলে সরাসরি সেমিফাইনালে যাবে বাংলাদেশ, তাই ছাড় দিতে নারাজ ছোটন শিষ্যরা। সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে রানার্স আপ হলেও কখনোই সাফের শিরোপা জেতা হয়নি বাংলার মেয়েদের। তবে এবার অধরা ট্রফি জয় করেই ঘরে ফিরতে চায় তারা। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে নিজেদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করেছেন মারিয়া মৌসুমীরা। নেপালের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পরিকল্পনা মাফিক খেলে টুর্নামেন্টে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এবারের আসরে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের শহীদ রংশালা স্টেডিয়ামে। খেলা শুরুর আগে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে নেপাল থেকে সরাসরি যোগ দিয়েছেন রিপোর্টার নোমান আব্দুল্লাহ। নোমান, মোমো, আর কিছুক্ষণ পর অর্থাৎ ঘড়ি ধরে যদি আমরা বলি আর মিনিট 20 পর বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভুটানের, এবং
এই ম্যাচটি আপনি জানেন যে দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজে টিকে থাকার জন্য, এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য ভুটানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। দুটো দলই কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি দুটো দল মাঠে ওয়ার্ম আপ করছে এবং শেষ মুহূর্তের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে। বাংলাদেশ দল কিছুক্ষণ আগে এখানে পৌঁছেছে, তাদের আগেই কিন্তু ভুটান দল এখানে এসেছিল এবং ভুটান অনেক আগ থেকেই এখানে প্র্যাকটিস করছে, অনুশীলন করছে। আর বাংলাদেশ দল কিছুক্ষণ আগে এখানে এসেছে এবং তারাও এই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এখানে। আপনি জানেন যে আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা কিন্তু, যদি বাংলাদেশ জিতে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সরাসরি চলে যাচ্ছে সেমিফাইনালে। অন্যদিকে ভুটান যদি আজকের ম্যাচটিতে জিততে পারে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু টিকে থাকছে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। সেই হিসেবে আসলে তারা চাবে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। অন্যদিকে বাংলাদেশ চেষ্টা করবে তাদের সেমিফাইনালের পথটা সহজ করে রাখতে। এই মাঠের যেটি আমরা কালকে থেকে বলছিলাম যে মাঠের যে অবস্থা, মাঠ কিছুটা উঁচু নিচু, সেই হিসেবে মাঠের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছিল কালকে বাংলাদেশ প্র্যাকটিসের সময়। আজকেও এখন শেষবারের মতো তারা নিজেদেরকে দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছে মাঠের কি অবস্থা আছে, বলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, সবকিছুই তারা চেষ্টা করছে। দলের অবস্থা যদি আপনাকে বলি যে কিছুক্ষণ আগে আমরা একাদশ পেয়েছি এবং একাদশ আমরা যেটি দেখতে পাচ্ছি যে দলের সিনিয়র ফুটবলার অভিজ্ঞ কৃষ্ণা রানী সরকার তিনি কিন্তু সেরা স্কোয়াডে থাকছেন না। আপনি জানেন যে ইনজুরির কারণে কালকে তাকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল, আজকে সেটি সত্যি হচ্ছে এবং পুরোপুরি ফিট না হওয়ায় তিনি থাকছেন না ম্যাচে। এবং দলের ফরওয়ার্ড লাইনে অর্থাৎ স্ট্রাইকিং এ স্বপ্না এবং সাবিনা সানজিদা তারাই মূলত নেতৃত্ব দিচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আজকের ম্যাচের মাধ্যমে কিন্তু সাফে জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে আঁখি খাতুন এবং মারিয়া মান্ডার। এই দুজন কিন্তু প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে সাফ খেলছেন এবং আপনি জানেন যে এই দুজন কিন্তু বয়স পর্যায়ে বেশ ভালো গোল মেশিন বলে খ্যাত ছিল কয়েকজন এবং আঁখি খাতুন বাংলাদেশ দলকে ভালোভাবেই সামলাচ্ছিল, বাংলাদেশ দলের ডিফেন্স ভালোভাবেই সামলাচ্ছিল। তো এই দুজন হচ্ছে আজকে জাতীয় দলের হয়ে নামছে এবং দেখার অপেক্ষা আসলে এই তরুণ যে কিশোরী যে দলটি এখন আজকে মাঠে নামছে ভুটানে, তারা আসলে কেমন করে এবং দলকে কতটা এগিয়ে নিতে পারে। সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের এই ম্যাচটা জিততে হবে, আরো একবার জানিয়ে রাখি, এবং এই ম্যাচটি যদি বাংলাদেশ জেতে সেক্ষেত্রে তাদের জন্য সহজেই চলে যাওয়ার সুযোগ থাকছে। অন্যদিকে আজকের ম্যাচে যদি হারে সেক্ষেত্রে বাংলাদেশের সামনে আরো একটি ম্যাচ আছে নেপালের, তবে সেই ম্যাচের আগেই বাংলাদেশ দল চায় তাদের সেমিফাইনাল নিশ্চিত করে রাখতে। তো মুমু, বিরাটনগরের শহীদ রংশালা স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ভুটানের বিপক্ষে কিছুক্ষণ পরেই আমাদের বাংলাদেশের মেয়েরা সাফ মিশন শুরু করবে, তারই সবশেষ খবর জানাতে নেপালের বিরাটনগর থেকে যোগ দিয়েছিলেন নোমান আব্দুল্লাহ। দুপুর সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ের 7 বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই কোনো অগ্রগতি। এলএনজি নির্ভরতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ গ্রাহকরা। বিত্তবানদের শিক্ষার প্রসারে অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, 4 বাঙালিকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে 31 উন্নয়ন প্রকল্প উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের 10 বছরের রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপিল, জামিন আবেদনও করেছেন আইনজীবীরা। তুরাগ দখলমুক্ত করতে সাভারের আমিনবাজারে বিআইডব্লিউটি এর অভিযান, ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এবং ডাকসু নির্বাচন ছাত্রদল ও বাম সংগঠনগুলোর জন্য বড় ধাক্কা, চ্যালেঞ্জের মুখে ছাত্রলীগও, পুনর্নির্বাচনের দাবিতে অনশন অব্যাহত। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।